চলে আসছে। তাহলে স- মোদ্দা কথা, যে মোরালিটির যে একটা গুরুত্ব আছে লয়ের ডেফিনিশনে, এটা পজিটিভিস্ট হলেও এটা স্বীকার করে, এটা পজিটিভিস্ট না হলেও স্বীকার করে। কিন্তু ন্যাচারালিস্টের সুবিধা হলো, ন্যাচারালিস্টরা কোনো ল যদি ইমোরাল হয়, আনজাস্ট হয়, ইনহিউম্যান হয়, তাহলে সেই লটাকে ল হিসেবে বিবেচনা করতে রাজি না। যেখানে পজিটিভিস্টরা কোনো একটা ল, মোরালিটি থাকুক বা জাস্টিস থাকুক বা এটা ইনহিউম্যান হোক বা হিউম্যানলি হোক, এটাকে কনসিডারেশনে নেন না। এতে করে যেটা সুবিধা হলো, যে এক্সিকিউশনটা একটু ইজি। আর ন্যাচারালিস্টের দৃষ্টিকোণ থেকে যেহেতু এখানে লয়ের মধ্যে জাস্টিস, মোরালিটি অথবা হিউম্যানিটি এগুলোর প্রেজেন্টটা খুব জরুরি, সুতরাং এই জিনিসগুলোকে বিবেচনা আনার সময় যদি ল ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিছু অসুবিধা হয়, এরপরও ওনারা এটাকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। তার মানে দেয়ার ইজ নো ডিবেট দ্যাট law and morality does not have any connection. Rather, there is a debate between positivist and naturalist. Is that naturalist lawyer but natural lawyers are arguing that law gives the priority over the humanity, justice, and morality. On the other hand, positivist gives the priority over the law in compared to any other social context. এখন প্রশ্ন হলো, তার মানে ল এর মোরালিটি আলাদা, এটা কোশ্চেন না। কোশ্চেন হলো, ন্যাচারালিস্টরা হিউম্যানিটি, মোরালিটি এবং জাস্টিস এটাকে ল এর উপরে প্রায়োরিটি দেন, আর পজিটিভিস্টরা লকে হিউম্যানিটি, মোরালিটি এবং জাস্টিসের উপরে প্রায়োরিটি দেন। তাহলে দেয়ার ইজ এ ডিবেট অ্যাবাউট হোয়াট উড বি গিভেন দ্য প্রায়োরিটি ইন ডিফাইনিং ল অর ইন এনশিওরিং দ্য জাস্টিস। এখন প্রশ্ন হলো, যেহেতু দুই পক্ষই মোরালিটির গুরুত্ব বুঝে, বাট প্রায়োরিটি বেসিসে একটা বেশি গুরুত্ব দেয় মোরালিটিকে, আর একটা বেশি গুরুত্ব দেয় এক্সট্রিমলি লকে। এখন প্রশ্ন হলো, যদি কখনো আমরা হার্ট অ্যান্ড ফুলার ডিবেট অথবা হার্ট অ্যান্ড ডেভলিনের ডিবেটে একটা জিনিস দেখছি, যে দুইটা ডিবেটে জাজদের একটা ভূমিকা আছে। জাজেসরা যদি কোনো একটা ল পরিপূর্ণভাবে কোনো পারপাস সার্ভ করতে না পারে, তখন জাজদের ইন্টারপ্রিটেশনের একটা সুযোগ থাকে। এখন জাজদের ইন্টারপ্রিটেশন করার সুযোগ যদি দেওয়া হয় এমন পরিস্থিতিতে যেখানে ল ইটসেলফ ইমোরাল, অথবা জাজেস যদি ল অ্যাপ্লাই করতে যায় এবং ওই ল এর পারপাসটা এত বাজেভাবে ইন্টারপ্রিট করার সুযোগ আছে, যেটা আসলে ইনজাস্টিস বা ইমোরালিটি বা ইনহিউম্যানিটি এনশিওর একটা হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই দিক থেকে দুইটা গ্রুপই অলমোস্ট সেম। তাদের দুইটা গ্রুপেরই কমন ডায়লগ বা কমন আন্ডারস্ট্যান্ডিং হলো, বা আমরা যদি এটাকে দুইটা গ্রুপটাকে কালেকটিভলি ডিডিউস করি বা কালেকটিভলি সামারাইজ করি, তাহলে সহজ কথা হলো, জাজেসের কাছে যদি এরকম কোনো ল আসে যে লটা আনজাস্ট, ইনহিউম্যান অথবা ইমোরাল, তাহলে জাজ ওই লটা ব্যবহার করবেন না। এখন জাজ ওই ল ব্যবহার না করে কিভাবে থাকবে? জাজ যতটা সম্ভব এই লটাকে ব্যবহার করা থেকে বিরত থাকে। নাম্বার টু, জাজ এই লটাকে ইচ্ছে বা সুযোগ থাকলে এই লটাকে অ্যাভয়েড করবে, অথবা জাজ ওই জায়গাতে স্টে করে যতটুকু নিজের দায়িত্বে থেকে কাজ করা যায় ততটুকু করে। এখন কারো কারো আর্গুমেন্ট হলো, যে জাজেসরা যদি এরকম ইলিগাল লকে, ইমোরাল লকে, ইনহিউম্যান লকে বা আনজাস্ট লকে যদি ইমপ্লিমেন্ট করতে তার মেধা অথবা তার ইন্টারপ্রিটিভ স্কিলকে ব্যবহার করে, তার মানে কি ওই জাজকে আমরা বলতে পারবো যে উনি ইমোরাল কাজটাকে ফ্যাসিলিটেট করছে বা ইমোরাল কাজটাকে এক্সিকিউট করতে সহায়তা করছে? তার জন্য কি আমরা ওই জাজকে আইনগতভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো, যেটার জন্য আমরা একটা শাসকের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো? যেমন কোন কোন জাজ গত 15 বছরের আমাদের আওয়ামী রেজিমের যে খারাপ দৃষ্টান্তগুলো আছে, এই খারাপ দৃষ্টান্তগুলোকে সহায়তা করার জন্য ওনাদের বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়া হচ্ছে।
এই যে আইনগত অ্যাকশন নেওয়া হচ্ছে এখন, এরকম যদি কেউ আনজাস্ট, ইনহিউম্যান অথবা ইমোরাল লকে ইমপ্লিমেন্ট করার জন্য জাজ হিসাবে সরকারকে সহায়তা করে, তাহলে জাজের বিরুদ্ধে কি আমরা অ্যাকশন নিতে পারবো? কেউ কেউ বলছে পারা যায়। তাহলে যদি পারা যায়, তাহলে প্রশ্নটা হলো, তাহলে এরকম পরিস্থিতিতে জাজরা কি করবে? এখানে তিনটা অপশন খোলা আছে। প্রথম অপশন হলো জাজ এই লটাকে ইনভ্যালিড ঘোষণা করবে যদি ওনার ক্ষমতা থাকে। যদি ক্ষমতা না থাকে তাহলে উনি কি করবেন? যতটুকু সম্ভব উনি লটাকে ওনার চাকরি সেভ করে অথবা ওনার প্রফেশনাল ডিউটিকে যতটা ডিমোরালাইজ না করে কাজ করা যায় উনি ততটুকু করবেন। এখন আবার কেউ কেউ বলছে তাহলে তো জাস্ট পদত্যাগই করতে পারে, ওনারা এখানে স্ট্রিক্টলি বসে থাকার কি দরকার আছে? এখন এটা বলতে গিয়ে ডেভলিন বলছে যদি কোনো জাজ এরকম পরিস্থিতি ক্রিয়েট হয় তাহলে পদত্যাগ করে, তাহলে তো এমনও তো হইতে পারে যে ওনার থেকেও খারাপ জাজ এই প্লেসটা দখল করবে। তাহলে ওনার থেকেও খারাপ মানুষ যদি জাজ হিসেবে ওই পদটা দখল করে, তাহলে উনি থাকলে জাস্টিস এনশিওর করার যে মিনিমাম রাস্তা ছিল সেটাও তো বন্ধ হয়ে যাওয়া শুরু হয়েছে। সুতরাং কোনো একজন জাজ তার কাছে এরকম ইমোরাল অথবা ইনহিউম্যান অথবা আনজাস্ট কোনো ল ইমপ্লিমেন্ট করার জন্য যদি নির্দেশনা আসে, শুধু ইমোরাল অথবা ইমোরাল, আনজাস্ট অথবা ইনহিউম্যান এই গ্রাউন্ডে উনি পদত্যাগ করবেন। উনি অপরচুনিটি খুঁজবেন, উনি অপরচুনিটির জন্য ওয়েট করবেন যতদিন যখন ওয়েট পরিস্থিতি আসবে তখন উনি ওনার যে বিবেক প্রসূত অথবা কনসাইন্টিয়াস অথবা রাইটিয়াস যে আর্গুমেন্ট, রাইটিয়াস যে জাজমেন্ট সেটা দেবে। তাহলে এই যে ডিবেটটা, এই ডিবেট তার মানে আমরা বুঝছি কি, মোরালিটি ইমোরালিটি ডিবেট, হিউম্যানিটি ইনহিউম্যানিটি ডিবেট অথবা জাস্ট আনজাস্টের ডিবেট, এটা মূলত ন্যাচারাল ল এবং পজিটিভ ল এর একটা ডিবেট। এখন আসেন পজিটিভ ল। পজিটিভ ল এর ক্লারিফিকেশন করতে গেলে আমরা মিড টার্মের আগে দুইটা জিনিস পড়ছিলাম, বেনথাম আর অস্টিন। অস্টিনের দৃষ্টিকোণ থেকে ল কাকে বলে? লজ আর দ্য কমান্ড অফ সভরেন ব্যাক বাই স্যাংশন। আর বেনথামের দৃষ্টিকোণ থেকে হলো লজ আর দ্য পলিসি which gives the much pleasure for the greatest number of them। তার মানে কোন লতে যদি অধিক বেনিফিট থাকে, আমার উপযোগিতা বেশি থাকবে, তাহলে ওটাকে আমি ল হিসেবে অ্যাকসেপ্ট করি। তাহলে একটা ল, একটা পলিসি, একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমি সিদ্ধান্ত হিসেবে বাস্তবায়ন করতে পারবো অনলি অন দ্য বেসিস অফ ইউটিলিটি, অনলি অন দ্য বেসিস অফ ইটস বেনিফিট। এখন এমনও তো হইতে পারে যে এটার বেনিফিট আছে ঠিকই, বাট ইট ইজ ইমোরাল। বেনথাম বলছে ও কি ইমোরাল, বাট ইফ দেয়ার ইজ এ বেনিফিট, দেয়ার ইজ এ possibility to accept that policy. Why? Because it gives much more benefit. যেমন আমরা ক্লাসের মধ্যে একটা ডক্টর আকবর হোসেন, আকবর আলী খানের একটা বইয়ের নাম বলছিলাম, যে শুয়োরের বাচ্চাদের অর্থনীতি নামে একটা কনসেপ্ট উনি ডেভেলপ করছি। ওই যে শুয়োরের বাচ্চাদের যে অর্থনীতি, ওটাতে উপকার আছে। কি উপকার? যে একটা লোক যদি ঢাকাতে কোনো একটা কাজ করার জন্য আসে এবং এই লোক যদি আবার বাড়িতে চলে যায়, আবার 3 দিন পরে আসে রেজিস্ট্রেশনটা হয়েছে কি হয়নি বা কাজটা হয়েছে কি হয়নি এটা রিপোর্ট জানার জন্য, তাহলে তার অনেক ক্ষতি হবে। তাহলে কি এটার কি উত্তম পন্থা কি? উত্তম পন্থা হলো, যদি 3 দিন পরে আসা থেকে বিরত থাকার জন্য যদি অফিসে কিছু ঘুষ দিয়েও কাজ করে, কাজ করে সে অফিস থেকে অফিসিয়াল কাজটা শেষ করে বাড়িতে চলে যায়, তাকে 3 দিন পরে আবার টাকা খরচ করে আসতে হলো না। এই যে উপকারটা, তার অধিক খরচ থেকে তাকে সেভ করা হলো, দিস ইজ কল শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। এটা হলো আকবর আলী খানের একটা কনসেপ্ট। অ্যাকর্ডিং টু ইউটিলিটারিয়ান কনসেপ্ট অথবা বেনথামের ইউটিলিটারিয়ানিজম, দিস ইজ ভ্যালিড। এটা, এই কনসেপ্টে একজন মানুষ লিগ্যাল অ্যাপ্লিকেশন অথবা এটাকে জাস্টিফাইড গ্রাউন্ড হিসাবে ব্যাখ্যা করতে পারে। এখন প্রশ্ন হলো, এখন প্রশ্ন হলো এই যে
একটা জিনিসকে আমি আনএক্সেপ্টেবল ওয়েতে ব্যবহার করছি, আনএক্সেপ্টেবল ম্যানারটা আমি ব্যবহার করছি অনলি ফর ইউটিলিটি, তার মানে এটা ইললিগাল কিছু না, এটা হলো ইউটিলিটারিয়ানের কনসেপ্ট। তার মানে এখানে মোরালিটি ইমোরালিটি, এখানে হিউম্যানিটি ইনহিউম্যানিটি অথবা জাস্ট আনজাস্টের কোনো সুযোগ নাই। সেকেন্ডলি হলো, অস্টিন বলছে লজ আর দ্য কমান্ডস অফ সভরেন ব্যাক বাই স্যাংশন। তার মানে ল হলো এমন একটা সভরেন অথরিটির ল, সরি, সভরেন অথরিটির কমান্ড, যে সভরেন অথরিটির কমান্ড যদি আমরা ভায়োলেট করি তাহলে উই হ্যাভ টু ফেস পানিশমেন্ট। তাহলে আমরা ল মানি কেন? বিকজ দ্যার ইজ এ পানিশমেন্ট। ইফ দ্যার ইজ নো পানিশমেন্ট আমরা লটা মানি না। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হলো না, যে রাস্তায় আমাকে কোনো একটা পিক পকেট দাঁড় করায়া বললো তোমার পকেটে যা আছে সব বের করে দাও, যদি না দাও তাহলে তোমার শুট করে দেবো। আমি তাকে আমার পকেট থেকে সব বের করে দিচ্ছি কেন? এই ভয়ে যে আমি যদি আমার পকেট থেকে সব বের করে না দেই তাহলে আমাকে সে গুলি করবে। তাহলে একটা সরকার, একটা সভরেন অথরিটি কোন একটা মানুষকে কোন একটা ল ইম্পোজ করে বলতেছে তুমি যদি এই লটা না মানো তাহলে তোমাকে শাস্তি দেবে। ঠিক এটা তো অনেকটা ওই পিক পকেটের টাকা, এই যে গুলি দেখিয়ে বা রাইফেল দেখিয়ে রাস্তার পথচারী থেকে যে টাকা কালেক্ট করে, টাকা আদায়, টাকা নিয়ে যায়, এক্সটর্শন করে, ওটার সাথে আর অস্টিনের যে লজ অফ দ্য কমান্ডস অফ সভরেন ব্যাক বাই স্যাংশন, এই কথার মধ্যে তো কোনো পার্থক্য নেই। এটা এই ছেলে হার্ট নামে একজন ভদ্রলোক উনি এটারে বলছে গানম্যান থিওরি। তা আমরা অস্টিনের যে পজিটিভিজমের কথা বলি এটা মূলত গানম্যান। তাহলে বেনথামেরটার নাম হলো ইউটিলিটারিয়ানিজম, আর অস্টিনেরটার নাম হলো গানম্যান থিওরি অথবা কমান্ড থিওরি। এখন এই যে অস্টিন এবং বেনথাম এই দুইজনকে বলা হয় ক্লাসিক্যাল লিগ্যাল পজিটিভিস্ট। আর মডার্ন লিগ্যাল পজিটিভিস্ট হিসেবে আমরা পাই কাকে? এই ছেলে হার্টকে, হ্যান্স কেলসেন। আমরা আজকে এই ছেলে হার্টের থিওরিটা, এখন এই ছেলে হার্ট, এই ছেলে হার্ট অন্যান্য লিগ্যাল মডার্ন পজিটিভিস্টের মতো উনি মনে করেন আমাদের যে লিগ্যাল পজিটিভিজম, এই লিগ্যাল পজিটিভিজমের তিনটা থিসিস আছে। থিসিস মানে ধারণা। নাম্বার ওয়ান হলো সেপারেবিলিটি থিসিস অ্যাবাউট কন্টেন্ট অফ ল, মানে ল হলো মোরালিটি থেকে আলাদা, এটা একটা থিসিস। দ্বিতীয় থিসিস হলো লটা যদি বৈধ করতে হয় তার কিছু নেসেসারি অর সাফিসিয়েন্ট কন্ডিশন আছে, এবং কে কিভাবে কখন এটা তৈরি করবে তার একটা কিছু জেনেসিস আছে, অথবা এটার একটা হায়ারার্কি আছে। থার্ডলি হলো কোন একজন জাজ যদি লয়ে কোনো গ্যাপ থাকে সেই গ্যাপটাকে মেকআপ করার জন্য তার ইন্টারপ্রিটিভ স্কিল দিয়ে লকে ডেভেলপ করে। বলছে বর্তমানে যে কন্টেম্পোরারি লিগ্যাল পজিটিভিজম আছে, এই লিগ্যাল পজিটিভিজম এই তিনটা থিসিসের উপর, এই তিনটা ধারণার উপর দাঁড়ায়। এই ছেলে হার্ট 1961 সালে একটা বই লিখছে, বইটার নাম হলো দ্য কনসেপ্ট অফ ল। এটা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড পাবলিকেশন থেকে পাবলিশ করা। এটা মূলত উনি একা লিখছেন, এবং উনি উনার যে মডার্ন মডার্ন যে লিগ্যাল পজিটিভিজম, এই লিগ্যাল পজিটিভিজমের আইডিয়াটাকে উনি এই কনসেপ্ট অফ লতে খুব সুন্দর করে তুলে ধরছেন। এই লটা পড়ার মাধ্যমে আমরা, এই বইটা পড়লে যদি পড়িয়ে যদি আমরা যে কনসেপ্ট অফ ল এই বইটা যদি আমরা পড়ি তাহলে আমরা ল অথবা কমান্ড, সরি, কোয়ারশন, কোয়ারশন মানে হলো শাস্তি, আর মোরালিটি, এই তিনটা যে আলাদা কনসেপ্ট, এবং একইভাবে আবার এই তিনটা যে একটা একটার সাথে একটা আরেকটার সাথে কানেক্টেড, এই জিনিসটা আমরা বুঝতে পারি। কেউ কেউ আবার এই যে জেরেমি বেনথাম, এই যে, সরি, জেরেমি বেনথাম, এই ছেলে হার্টের যে বই কনসেপ্ট অফ ল, এই কনসেপ্ট অফ ল বইটাকে স্প্রিং বোর্ডের সাথে তুলনা করছে। স্প্রিং বোর্ড মানে কি? স্প্রিং বোর্ড হলো আমি এমন একটা বোর্ডে বা এমন একটা লেভেলে আছি যে লেভেলে গেলে আমি নিশ্চিতভাবে একটা ভালো জায়গায় যাব, নিশ্চিতভাবে আমি একটা সুন্দর জায়গায় যাব।
বলছে লকে যদি ইন্টারপ্রিট করতে হয়, ইন্টারপ্রিট করা জানতে হয়, তাহলে অবশ্যই এই চিলাহাটের যে কনসেপ্ট অফ ল বইটা আছে, এই বইটা যদি কেউ পড়ে, তাহলে সে লয়ের একটা চমৎকার আইডিয়া পাবে। এবং এটা কারা কারা মনে করেন, এটা জোসেফ রাজ, লন ফিনিস, রোনাল্ড ডরকিন, ম্যাককর্মি, এরা সবাই কিন্তু আধুনিক ন্যাচারালিস্ট, আধুনিক ন্যাচারাল লয়ার্স বা মডার্ন ন্যাচারাল লয়ার্স। বাট তারা মডার্ন যে পজিটিভিজম, এই পজিটিভিজমের যে ধারণা, পজিটিভিজমের যে আইডিয়া অফ এনালাইজিং দ্য ল, এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। তার মানে দে হ্যাভ দ্য ডিবেট অ্যামং দেম, বাট দে হ্যাভ দ্য সিঙ্গেল লাইন দ্যাট হোয়ার দে শুড লিমিট দেয়ার আর্গুমেন্ট। তারা কোন জায়গায় থামবে এটা তারা জানে। এই ছেলে হার্ট, আমি আগে বলছি, এই ছেলে হার্ট একজন মডার্ন পজিটিভিস্ট। উনি বলছে পজিটিভিজম অনুযায়ী ল তৈরি করে স্টেট অথবা সভরেন অথরিটি। বাট এর পরেও এই যে স্টেট ল তৈরি করে কমান্ড বাই স্যাংশন অথবা কমান্ডস অফ দ্য স্টেট সভরেন অথরিটি ব্যাক বাই স্যাংশন, স্টেট যেভাবেই ল তৈরি করুক না কেন আমাদেরকে সেটা মানতে হয়। বাট স্টেট ল তৈরি করার সময় অবশ্যই নিম্মুক্ত বিষয়গুলো মাথায় রাখ। এর মধ্যে একটা হলো যে হিউম্যানরা ভেরি ভেলনারেবল, মানে হিউম্যানরা ফিজিক্যালি খুব উইক। হিউম্যানরা যেহেতু উইক, তার মানে আমরা এমন কোনো ল তৈরি করব না, এমন কোনো পলিসি অ্যাডপ্ট করব না, এমন কোনো সিস্টেম ডেভেলপ করব না যেটার মাধ্যমে এটা প্রুফ হয় যে আমরা আসলে হিউম্যানের যে উইকনেস, এই উইকনেসটাকে প্রমাণ করছি। যেমন হিউম্যান যে উইকনেস, তার একটা প্রমাণ হলো যে আমরা ম্যাটারনিটি লিভ দেই। এখন কেউ যদি বলে যে একটা মেয়ের তো মা হওয়া এটা খুবই নেচারাল, এটা তো এমন কোনো জিনিস না যে মেয়ের মা হওয়ার যোগ্যতা নাই, কিন্তু তার হঠাৎ করে মা হওয়ার একটা স্পেশাল যোগ্যতা আসছে, এটা একটা রোগ, সুতরাং তাকে দে হ্যাভ টু বি গিভেন দা লিভ। তা আমরা এই ন্যাচারাল কজটার কারণে একটা মায়ের প্রেগন্যান্সির টাইমে ছুটি দেই কেন? বিকজ হিউম্যানস আর ভালনারেবল। এখন আমরা যদি এটাকে ন্যাচারাল কজ হিসেবে ধরে নেই এবং মাদেরকে ছুটি না দেই, তাহলে এটা আসলে এই পলিসিটা হিউম্যান ভালনারেবিলিটিকে আরো বাড়াবে। সো ইন দ্যাট সার্কামস্টেন্সেস আমাদেরকে মাথায় রাখতে হবে ন্যাচারাল ল হিসেবে ন্যাচারালি হিউম্যান বিংস আর ভালনারেবল। সুতরাং এই সিচুয়েশনকে আমাদের লিগ্যাল ক্লারিফিকেশনে অথবা লিগ্যাল পলিসিতে এটাকে ইনক্রিজ করা যাবে, রিডিউস করার উদ্যোগ। অ্যাপ্রক্সিমেট ইকুয়ালিটি, অ্যাপ্রক্সিমেট ইকুয়ালিটি হলো ইকুয়ালিটি মানে অল আর ইকুয়াল, বাট ইট ইজ নট অলওয়েজ ট্রু। অ্যান্ড ন্যাচারালি একটা কথা আছে, অল আর ইকুয়াল ইট ইজ ফলস, অল আর আনইকুয়াল ইট ইজ ট্রু। মানে ন্যাচারালি সব মানুষ হলো আনইকুয়াল। ন্যাচারালি যদি সব মানুষ আনইকুয়াল হয়, তাহলে আমরা যে ইকুয়ালিটির চেষ্টা করব, এটা একটা মিথ্যা ধারণা। তাহলে এই যে আমরা ইকুয়ালিটি করার চেষ্টা করি, এটা হলো অনেকটা যখনই কারো শক্তি একটু বেশি হয়, তখন আমরা দুইজনকে ইকুয়াল করার জন্য একজনের হাত পা বাইধে রাখি। যে শক্তিশালী তার হাত পা বেঁধে রেখে দুইটারে এক জায়গায় আনে। তার মানে এই যে স্ট্রংটারে থামায় রাখা, এটা যাতে করে আমরা টু সাম এক্সটেন্ট ন্যাচারাল যে ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটিটাকে কিছুটা রিডিউস করতে পারি। এটা হলো একটা উদ্বেগ, একটা পজিটিভ উদ্বেগ। এরপরে জান হলো লিমিটেড অল্ট্রুইজম। লিমিটেড অল্ট্রুইজম মানে হলো নর্মালি মানুষ সবাই স্বার্থ, তো সবাই যদি স্বার্থপর হয়, তাহলে লটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে আমাদের এই সেলফিশ সেলফিজম অথবা সেলফিশ যে মাইন্ড, এই মাইন্ডটা আরো ইনক্রিজ না। লিমিটেড রিসোর্স, লিমিটেড রিসোর্স হলো আমরা যে আহ, খাবার খাই, ক্লোথস ইউজ করি, শেল্টার নেই, দিজ আর লিমিটেড। সুতরাং আমাদেরকে এমন কোনো বেনিফিট কারো প্রতি দেওয়া যাবে না যাতে করে আমাদের এই লিমিটেড রিসোর্সেসটা ভালোভাবে ডেপ্লয় করা অথবা অ্যাপ্লাই করা করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন। এরপর হলো লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং এন্ড স্ট্রেংথ অফ উইল। মানে আমরা আমাদের ফেলো, আমাদের বন্ধু বান্ধব, এদের ব্যাপারে আমরা খুব একটা যে জানি তা না। এবং
একজন আরেকজনের সম্পর্কে আরেকজন সম্পর্কে খুব বেশি জানতে পারে না। এটা আমাদের লিমিটেশন। এই যে লিমিটেশন, এই লিমিটেশনটা মাথায় রেখে আমাদের সুতরাং আমাদের কোন একটা উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কোঅপারেশনের উপর বেশি গুরুত্ব দেওয়া যাবে। কোঅপারেশনের উপর বেশি গুরুত্ব দিতে গেলে আমরা আমাদের যে জেনারেল পারপাস, এই পারপাসটা বিঘ্নিত হয়। যেমন ধরেন আপনাদের একটা সিআর সিস্টেম আছে। সিআর সিস্টেমে কমন কথা হলো সিআরই পুরো ক্লাসটাকে কোঅর্ডিনেট করবে। সো সিআর এর সাথে শুধু কোর্স টিচারের কথা হবে। সিআর কে কোর্স টিচার যা বলে দিবে সে তাই করবে। বাট কখনো কখনো দেখা যায় সিআর কে আপনারা যারা জেনারেল স্টুডেন্ট আছেন, আদারওয়াইজ স্টুডেন্ট আছেন, তারা খুব একটা তার কথা শুনেন না। অথবা সিআর তাদেরকে টিচারের মেসেজটা অ্যাপ্রোপ্রিয়েটলি যেভাবে দেয়া দরকার ওইভাবে কনভিন্স বা কনভে করতে পারে। এতে করে অসুবিধা হয়। এখন একজন টিচার তার মানে কি? একজন টিচারের অতিরিক্ত মাত্রায় সিআর এর উপর ডিপেন্ড হওয়া যাবে না। বিকজ একজন মানুষ আরেকজন মানুষকে বেশি বুঝাতেও পারে না। একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করে সব তথ্য পাবে এমনও তো হইতে পারে সিআর আইদার কনভিন্স করতে পারে না বা কনভে করতে পারে না, অথবা সিআর ষড়যন্ত্র করে সবাই ক্লাসের রুটিনটা বা টাইমটা অ্যাপ্রোপ্রিয়েটলি জানায় না। তাহলে তার মানে দেয়ার ইজ এ লিমিটেশন। ইন দিস সার্কামস্টেন্সেস টিচারের কাজ কি? টিচার যে শুধুমাত্র সিআর এর সাথে কমিউনিকেট করবে না, টিচারকে একই সাথে অন্য স্টুডেন্টের সাথেও কমিউনিকেশন মেনটেন করতে হবে। এই জন্য আমরা গ্রুপ খুলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যাতে করে এখানে মেসেজ দিলে শুধু সিআর এর উপর ডিপেন্ড করতে যেন না হয়, সিআর ছাড়াও যেন স্টুডেন্টরা তাদের ইনফরমেশনটা জানতে পারে। তাহলে এটা ন্যাচারাল রিকোয়ারমেন্ট, কারণ মানুষ জন্মগতভাবে তার এই লিমিটেশন গুলো আছে। সুতরাং ল তৈরি করার সময় আমরা যতই পজিটিভ ল করি না কেন, এটা মাথায় রাখতে হবে। এই যে হার্ট, এই যে একটা লয়ে ন্যাচারাল কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, এটারে এই ছেলে হাট বলছে মিনিমাম কন্টেন্ট। এটা অবশ্যই থাকবে আপনি ল যেভাবে বানান। এখন যেহেতু মানুষের লিমিটেশন আছে, সেহেতু তার মানে হলো ল বানাতে হবে। এবং এই লটা মানুষকে কি দিবে? প্রোটেকশন দিবে, প্রপার্টির প্রোটেকশন দিবে, তার ব্যক্তির। এবং ল বানানোর সময় জনগণের কাছে এই প্রতিশ্রুতিটা দেয়া হয়। কিন্তু এর মানে এই না, হার্ট বলতে চাচ্ছে যে ল মোরালিটি থেকে সৃষ্টি হয়, অথবা ল অ্যান্ড মোরালিটির সাথে সম্পর্ক আছে, এটাও উনি বলতে চান। বাট কেন উনি এই মিনিমাম কন্টেন্ট অফ ন্যাচারাল লটার কথা বলছে? উনি বলছে যদি আমরা একটা জাস্ট, ফেয়ার অ্যান্ড ইকুইটেবল সোসাইটি ক্রিয়েট করতে চাই, তাহলে মিনিমাম কন্টেন্ট অফ ন্যাচারাল ল অবশ্যই ল এর মধ্যে প্রেজেন্ট হবে। আচ্ছা, সরি। তাহলে আমরা কোথায় ছিলাম? তাহলে আমরা বলছি যে কোনো একটা, যেহেতু যেহেতু ন্যাচারালি হিউম্যানদের লিমিটেশন আছে, সুতরাং ল তৈরি করার সময় অবশ্যই এগুলো মাথায় রাখে। এবং হার্ট বলছে তার মানে এই না লকে মোরালিটি থেকে সৃষ্টি হতে হবে অথবা ল এর সাথে মোরালিটির সম্পর্ক আছে। বাট এই যে মিনিমাম কন্টেন্ট অফ ন্যাচারাল ল, এটা মানতে হচ্ছে কেন? কারণ একটা সোসাইটি ফেয়ার অ্যান্ড জাস্ট সোসাইটি হতে হলে এই ন্যাচারাল ল এর এই মিনিমাম কন্টেন্ট গুলো অবশ্যই মানতে। আমি বলছে অস্টিন এবং বেনথাম যেমন লিগ্যাল পজিটিভিস্ট, এই ছেলে হার্টও তো লিগ্যাল পজিটিভিস্ট। তাহলে
এই ছেলে হার্ড আর বেন্থাম আর অস্টিন, এই দুইজনের মধ্যে, এই তিনজনের মধ্যে গ্যাপটা কোন জায়গায়, কোন জায়গা থেকে আমরা বলতে পারি এরা তিনজন আলাদা? আমরা সহজে বলি বেন্থাম আর অস্টিন ক্লোজ টু দেয়ার ইডিওলজি and they have no consideration of morality, no consideration of natural, no consideration of justice, equity, good conscience, blah blah blah. They are just trying to argue that law would be coming from sovereign state or sovereign authority, and if there is a violation, there is a punishment. Now, whether the punishing the victim or punishing the penetrator or punishing the criminal is human or inhuman, moral or immoral, জাস্ট অর আনজাস্ট, এটা অস্টিন অ্যান্ড বেন্থামের থিওরিতে ম্যাটার অফ কনসিডারেশনে নাই। হোয়ারাস এই ছেলে হার্ট কি বলছে? এই ছেলে হার্ট বলছে ইউটিলিটারিয়ানিজম এটা শুধুমাত্র মানুষের প্লেজার দেয়, পেইন থেকে দূরে রাখে, এই জন্য আমরা এই লটাকে ল বলছি, বাট ইট ডাজন্ট হ্যাভ এনি মোরাল গ্রাউন্ড। কমান থিওরিতে আমরা বলছি এটা একটা গানম্যান থিওরি, কারণ একটা পিক পকেট যদি এসে আপনারা বলে গুলি মারবো, না হয় গুলি মারবো, যদি পকেটের সব টাকা বের করে না দাও, আপনি শুধু টাকাটা দিচ্ছেন ভয়ে। গান কমান্ড থিওরি বা অস্টিনের থিওরিটা একই, যে অস্টিনের থিওরি মানুষ মানতেছে নট বিকজ দেয়ার ইজ এ ফিয়ার অফ ল, রাদার ফিয়ার অফ পানিশমেন্ট। এই জায়গাতে এসে এই ছেলে হার্ট বলছে দ্যাট শুড নট, ল কেমন হওয়া উচিত? ল শুড বি রেকগনাইজড বাই দ্য পিপল, রেকগনাইজড বাই দ্য পাবলিক অফিসিয়ালস, যারা এটা ইমপ্লিমেন্ট। নাম্বার টু হলো ল, দেয়ার ইজ এ রিলেশন বিটুইন ল অ্যান্ড মোরাল, ল এর সাথে অবশ্যই মোরালিটির একটা সম্পর্ক আছে। সেটা কতটুকু? ওই যে মিনিমাম কন্টেন্ট অফ ন্যাচারাল, যতটুকু মিনিমাম কন্টেন্ট অফ ন্যাচারাল লটা মানার জন্য দরকার। এরপর আসেন, হার্ট বলছে লতে কমান্ডই সব না, লয়ের কখনো কখনো ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু বোঝানো হয়। ল্যাঙ্গুয়েজ আপনাকে অনেক অব্লিগেশন হবে কি হবে না এটা মিন করায়। নর্মালি লতে দুই ধরনের শব্দ থাকে, কিছু শব্দ আছে একদম ক্লিয়ার, এটা বোঝার জন্য ইন্টারপ্রিটেশনের দরকার নাই। কিছু কিছু শব্দ আছে অ্যাম্বিগিউয়াস, পেনামরাল। এই ছেলে হাট বলছে ওই যে পেনামরাল ওয়ার্ড গুলো, এই পেনামরাল ওয়ার্ড গুলোর ইন্টারপ্রিটেশন দরকার। পেনামরাল ওয়ার্ড গুলো আনসার্টেন, সুতরাং ওটাকে নতুন ভাবে না লিখলেও অবশ্যই যিনি এটার জাজ থাকবেন বা অ্যাডভোকেট থাকবেন, হি অর শি হ্যাজ টু এক্সপ্লেইন হোয়াট দ্য মিনিং। লয়ার ল্যাঙ্গুয়েজ অনেক সময় আপনার অনেক জানা থাকলেও অনলি বিকজ অফ দ্য লিগ্যাল অ্যাপ্লিকেশন আপনি এটাকে আলাদাভাবে শিখতে হয়। যেমন এখানে একটা শব্দ আছে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে কি? অসাধারণ। অসাধারণ। কিন্তু লতে সেটা কি? লতে কি অসাধারণ অর্থে ব্যবহার হয়? যে দিস দিস আউটস্ট্যান্ডিং ল ব্যবহার হয়? লয়ের কোথাও যদি আউটস্ট্যান্ডিং শব্দটা ব্যবহার হয়, তাহলে এটা নর্মালি কি অর্থ বলে আমরা মনে করি বলেন তো? স্ট্রিক্ট ল, এটা বলতে চাইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ট্রিক্ট ল যেটা মানে মানতে। হয়নি। আর কেউ? আর কেউ নাই? আমি যদি এখন কন্ট্রাক্ট লতে এই আউটস্ট্যান্ডিং শব্দটা ব্যবহার করি, তাহলে কোন জায়গায় ব্যবহার করবি কন্ট্রাক্টে?
আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, তো বুঝছেন? আউটস্ট্যান্ডিং মানে কি? বকেয়া। তার মানে এরকম শব্দ যখন আসে তখন দেয়ার ইজ এ রিকোয়ারমেন্ট অফ ইন্টারপ্রিটেশন। শুধুমাত্র শব্দ দিয়ে দিলে এটার মিনিং প্রকাশ পাবে না। এখন আসেন, এই ছেলে হার্ট তার কনসেপ্ট অফ লতে বলছে আমাদের যে ল, এই সোসাইটিতে দুই ধরনের রুলস আছে। কয় ধরনের রুলস আছে? দুই ধরনের রুলস আছে। এক রুলকে বলা হয় প্রাইমারি রুলস, আর এক রুলকে বলা হয় সেকেন্ডারি রুলস। প্রাইমারি রুলস মানে যেটা সোসাইটি থেকে আসে, এবং এটার মধ্যে আছে মোরাল, এটার মধ্যে আছে কালচার। বাট এট দ্য সেম টাইম এই মোরাল অব্লিগেশন, কালচারাল অব্লিগেশন, ন্যাচারাল অব্লিগেশন, এই অব্লিগেশন গুলো আমাদের কিছু ডিউটি ক্রিয়েট করে। এই অব্লিগেশন গুলো আমাদের কি করে? ডিউটি ক্রিয়েট করে। কিন্তু এই ল গুলো বা এই রুল গুলো কোথাও লেখা নাই। যেমন ধরেন আপনারা যখন ক্লাসে পড়েন, ক্লাসে ক্লাস করা অবস্থায় আপনারা ক্লাস নোট লিখেন। তো ক্লাস নোট লিখতে গিয়ে অনেকে চিরকুট লিখেন, যে বিভিন্ন বন্ধু বান্ধবীর কাছে চিরকুট লিখেন। ক্লাসরুমের কোথাও কি বলা আছে চিরকুট লেখা যাবে না? কোথাও লেখা আছে চিরকুট লেখা যাবে না? অথবা মোবাইল খুলে ওপেন করে ফেসবুক, এখনো আপনারা করতে পারেন, যা আমার সাথে এ, মানে ক্লাসে জয়েন করে, হয়তো অনেকে এখন ফেসবুকে চ্যাট করতেছে। বলেন তো, এটা কি কোথাও বলা আছে? আমি কি লিখছি, লিখে দিছি কোথাও যে দ্যার ইজ নো স্কোপ টু চ্যাট উইথ আদার ফ্রেন্ডস ওয়েন দ্য ক্লাস ইজ গোয়িং অন? এই কথা কি আমি কোথাও বলছি? কোথাও বলছি? না। না স্যার। তো না বলার পরেও কেন করা যায় না? ফোন দিচ্ছি। কেন করা যায় না বলেন? তো বাবা কথা, কোনো কিছুই মাথায় ঢুকে না। আচ্ছা, আরো সহজ করে বলি, এটা কঠিন হয়ে গেছে। যেমন ধরেন আমি ক্লাসে বারবার বলার পরেও অনেকে এখনো ভিডিও অন করেন নাই। তাহলে এটা কি? এটা কি কি কারণে অন্যায় বলে? এটা কি কারণে অন্যায়? আমরা জাস্ট, মানে এটা কি অন্যায় আপনার কাছে, আপনাদের কাছে কি মনে হয় এটা অন্যায়? এটা জাস্ট বলেন তাইলে হবে। এই ছেলে হার্ট বলতেছে এটা অন্যায়। আপনারা হয়তো ভাববেন যে আমার ড্রেস সুন্দর না, আমার বাসা দেখে ফেলবো স্যার, হ্যাঁ, তারপরে আমি কোন জায়গায় আছি, অন্ধকার, লাইট নাই। এই ছেলে হার্ট বলতেছে এটা অন্যায়, কারণ আমি নিজে ভিডিও অন করে রাখছি না। আপনার যদি অসুবিধা থাকে ইউ শুড টেক দ্য পারমিশন। এই ছেলে হার্ট বলতেছে এটা প্রাইমারি রুল, এটা সোসাইটিতে আছে। আমি একজন শিক্ষককে চিনি, যে ওনার একজন পিএইচডি স্টুডেন্ট, পিএইচডি মানে তো বুঝেন 4 বছরের ডিগ্রি, এবং 4 বছর একটা শিক্ষকের আন্ডারে গবেষণা করতে হয়। তারপরে ওই লোকটারে একটা ডিগ্রি দেয়, এই ডিগ্রির পরে তার বেতন বাড়ে, প্রমোশন হয়, বিভিন্ন জায়গায় সব করতে পারে সে। তো পিএইচডি স্টুডেন্ট মানে ধরে না আমাদের মতো শিক্ষক আরেকজন শিক্ষকের আন্ডারে কাজ করে। যেমন এই যে শিক্ষকের কথা বলছি উনি ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক। উনি পিএইচডি তে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের আন্ডার। তো প্রফেসর বলছে যে তোমার যে জিনিসটা নিয়ে গবেষণা করতেছো, চলো আমরা একটা জুম মিটিং করি। তো জুম মিটিং এ পিএইচডি সুপারভাইজার হলো ভিডিও অন করে বসছে।
আর যে স্টুডেন্ট মানে উনিও কিন্তু শিক্ষক। আবার বলছি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। তো ওনারে বলতেছে যে মিটিং এ জয়েন করো, জয়েন করছে কিন্তু ভিডিওটা অফ কইরা। তো ওই শিক্ষক তারে এই জুম মিটিং থেকে রিমুভ করে দিছে, আর পরের দিন তার স্টুডেন্টশিপটা বাতিল করে দিছে। এবং ওই কথাটা আবার গত বৃহস্পতিবারে, বৃহস্পতিবার না, আপনাদের সাথে আমার ক্লাস ছিল বুধবারে, বুধবারের সন্ধ্যা 6টায় ক্লাস ছিল। ওই ক্লাস চলাকালীন অবস্থায়, চলার টাইমে ওনার সাথে আমার মিটিং। উনি আমারে বলতেছে যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অমুক শিক্ষক, আমি নাম বলতেছি না, আপনারা অনেকে চিনবেন, যে অমুক শিক্ষক এত বেয়াদব যে আমি ভিডিওতে মিটিং করতেছি আর আমার সাথে মিটিং করতেছে সে অডিওতে। কথাটা বুঝতেছেন? এই এই থিওরিটা কোত্থেকে আসছে? এটা হলো এইচএল হার্ট। এইচএল হার্ট বলতেছে এই যে সোসাইটির নিয়ম, এই সোসাইটির নিয়মটা এটা ল, এটাকে ইগনোর করার সুযোগ নাই। ক্লাসে বসে যে চ্যাট করতে পারতেছেন না, এটা ল, এটা কোথাও লেখা নাই, কিন্তু এটা ল। এরপরের বার বলছে, এরপরে যায় উনি বলতেছে বাট সোসাইটি কমপ্লেক্স, সোসাইটিটা এত ইজি না যে আমি সোসাইটিতে কোনটা ল কোনটা ল না, এটা খুবই কমপ্লেক্স। There is a need to change the primary rules to adjudicate on breaches of them to identify which rules are actually obligation rules. হচ্ছে সমাজটা এত কমপ্লেক্স, এমন অনেক ল আছে যেই লটা মানুষ মানে না। তাহলে এই লটা যখন মানে না, তখন এই লটা আপনি কিভাবে মানাবেন? বলছে তখন দরকার হলো কি, অ্যাডজুডিকেটর। অ্যাডজুডিকেটর কারা? অ্যাডজুডিকেটর মানে জাজ। তার মানে আমরা যদি কোনো প্রাইমারি রুলস, সমাজের কোনো রুলস না মানি, তখন আমি কি এর দ্বারা কোনো অন্যায় করছি কি অন্যায় করি নাই, এটা ডিসাইড করার জন্য আমরা কার কাছে যাব? জাজের কাছে। এখন জাজ কি করবেন? জাজ এটা বলবে এটা কি অন্যায় হয়েছে নাকি অন্যায় হয়নি। তার মানে প্রাইমারি রুলস এর জন্য আমরা কই যাইতে পারবো? কোর্টে যাইতে পারবো। এটা কার কথা? এই ছিল হার্টের কথা। এরপরে বলছে, সরি, বলছে এই যে আমি কি করতে পারি, একটা করতে পারি চেঞ্জ করতে পারি, অ্যাডজুডিকেট করতে পারি, আবার বলতে পারি এটার অব্লিগেশনটা কি এটা বের করার চেষ্টা করতে পারি। এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস, দিস থ্রি রিকোয়ারমেন্টস আর স্যাটিসফাইড ইন ইচ কেস ইন মডার্ন সোসাইটিস বাই ইন্ট্রোডাকশন অফ থ্রি সর্টস অফ সেকেন্ডারি রুলস। বলছে এই অব্লিগেশনটা সোসাইটির, এটার জন্য আমরা সমাজের পরিবর্তন করতে পারি, ল প্রাইমারি লটাকে পরিবর্তন করতে পারি ঘোষণা দিয়ে, জাজের কাছে যেতে পারি, অথবা অব্লিগেশনটা কি এটা বাইর করে আমরা প্রচার করতে পারি। যদি এটাতে না হয় তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা তিনটা পদ্ধতিতে এটা আমরা আইন বানাতে পারি। কিভাবে? আইদার বাই চেঞ্জ, আইদার বাই অ্যাডজুডিকেশন অর রেকগনিশন। ব্যাপারটা অনেকটা এমন, আপনার আমাদের মেট্রো রেলে কে কে চড়ছেন দেখি? মেট্রো রেলে স্যার আমি। সবাই? জি আচ্ছা, স্যার, জি সবাই। স্যার। জি আচ্ছা, স্যার, জি সবাই স্যার। মোটামুটি চড়ছে। মেট্রো রেলে স্টেশনে উঠলে কয় ঘন্টা পর্যন্ত জরিমানা ছাড়া ওয়েট করা যায় স্টেশনে? 1 ঘন্টা। না, 1 ঘন্টা। এখন কি নিয়ম করছে? আপনি 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে পারবেন, কোনো অসুবিধা নাই। একবার পাঞ্চ করে ঢুকলে আপনি আবার ওই স্টেশন থেকে পাঞ্চ করা বাইরে দিতে পারবেন না, তাহলে আপনার 100 টাকা জরিমানা। কেন? কারণ আমাদের এমনও যাত্রী আছে যারা মেট্রো রেলে উঠে, মেট্রো রেলে কি কোনোদিন আপনার টিকিট চেক হয়েছে? মানে আপনারা যারা মেট্রো রেলে উঠছেন কোনোদিন টিকিট চেক হয়েছে? না স্যার। টিকিট চেক হয়নি। কিন্তু আমি ইউরোপে দেখছি টিকিট চেক হয়। হঠাৎ করে আইসা কই থেকে একটা লোক চলে আসে, আসা এই টিকিট বাইর করেন, টিকিট বাইর করেন, টিকিট বাইর করেন, টিকিট বাইর করেন, আপনার চেক দিচ্ছে। আমাদের দেশে কিন্তু টিকিট নাই। তো এখন আপনি যদি এই মেট্রো রেলের যে সিকিউরিটি যে ইয়েটা আছে, আমরা যেটা দিয়ে পাঞ্চ করে ঢুকি,
আপনি কি ইচ্ছে করলে লাফ দিয়ে এটা পার হয়ে যাইতে পারতেন না? পারতেন না? মানে পারতাম স্যার। আমরা পাঞ্চ করার এই যন্ত্রটা লাফ দিয়ে পার হয়ে যেতে পারতাম না, কিন্তু পার হইছি কখনো লাফ দিয়ে? না স্যার। ওই সিকিউরিটি গার্ড ওটা না থাকলে হইতাম। জি স্যার, সিকিউরিটি গার্ড তো থাকে জি স্যার দুই স্যার। দিকে দুইটা। সিকিউরিটি গার্ড ওটা যদি কন্টিনিউ না থাকতো আমরা হইতাম। কিন্তু এরপরও সিকিউরিটি গার্ড তো সবসময় আপনার দিকে তাকাই থাকে না, তাই না? থাকে? না স্যার। সবসময় তাকাই থাকে না। ওই সুযোগে কেউ কেউ পাঞ্চ করে নিজে ঢুকে ঢুকে তারপরে তার যে কার্ডটা, এই কার্ডটা তার বন্ধুরে দিয়ে দেয় পেছনে। পেছনের বন্ধু পাঞ্চ করে আবার ঢুকে। এটা আমাদের সিসিটিভিতে ধরা পড়ছে। জি স্যার, 2 দিন আগে প্রতিবেদনটা দেখছি। তার এখন নিয়ম হয়েছে কি, এখন নিয়ম হলো কেউ পাঞ্চ করে একবার ঢুকার পরে আবার সে একই স্টেশনে বাইরে যেতে পারবে না। তা আমরা মেট্রো রেলে যখন নামি বা উঠি, তখন এটার ভিতরে অনেকক্ষণ থাকার পরে আমরা কিন্তু দিক খুঁজে পাই না যে কোন দিক দিয়ে বাইরে হইতে হবে। তখন আমরা কি করি, এক দিক দিয়ে যখন ভুল হয় তখন আমরা পেছনে আবার হাঁটা শুরু করি। পেছনে হাঁটা আবার আমরা আরেক দিক থেকে বাইরে। তার মানে এখন আর এই সুযোগ নাই। এখন এখানে বোঝানোর উদ্দেশ্য হলো, আগে ছিল কি এটা রীতি, যে আমরা নিরুৎসাহিত করতেছি, ভাই তোমরা অহেতুক এখানে দাঁড়াই থাকো না। আর এখন বলতে দেখতেছি যে এই যে অহেতুক দাঁড়াই থাকো না, এটা ভালো দেখায় না। ইউ আর আন্ডার দ্য সার্ভেলেন্স অফ সিসিটিভি। এটা দিয়ে মানুষের আসলে কন্ট্রোল করা যাচ্ছে না। এই জন্য আমরা কি করছি, এটারে সেকেন্ডারি ল বানাইছি। সেকেন্ডারি ল বানাইতে হয় কি দিয়া? আইদার পার্লামেন্ট, রুলস অফ চেঞ্জ মানে হলো পার্লামেন্ট দিয়ে করতে পারেন, আপনি কন্ট্রাক্ট করে করতে পারেন, উইল করে করতে পারেন, এগ্রিমেন্ট করে করতে পারেন। অ্যাডজুডিকেশন, অ্যাডজুডিকেশন মানে কোর্টের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। আরেকটা হলো পাবলিক অফিসিয়াল, সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্বপ্রাপ্ত হলে তারা তাদের রেকগনিশনের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারে। তাহলে এখন আমরা এই যে প্রাইমারি রুলসটাকে আমরা সেকেন্ডারি রুলসে রূপান্তর করলাম, যেটা আমরা ল মনে করি, যে পার্লামেন্টে আইন পাশ করলে এটা ল, ইস্টার্ন ইউনিভার্সিটিতে লিখিতে দিলে এটা ল, কিন্তু সোসাইটিতে রীতি হলে এটা আর ল না। অথচ সোসাইটির রীতিও এক ধরনের কি, ল। এখন সোসাইটির সব রীতি যদি আমরা মানতাম, তাহলে পার্লামেন্ট লাগতো? না স্যার। লাগতো না। আমরা যদি সোসাইটির সকল রীতি মানতাম, তাহলে কি কোর্ট লাগতো? না স্যার। হার্ট বলতেছে লাগতো না। ঠিক একইভাবে আমরা যদি সবাই আমাদের নিজের রীতি নিজের নিয়ম মানতাম, তাহলে পৃথিবীর অনেক দেশ আছে না, পুলিশ নাই। তাহলে পুলিশ ছাড়া একটা দেশ চলে কিভাবে? চলে আমরা সবাই যদি রীতি মানি, তাহলে নতুন ওই পানিশমেন্টের ল দরকার নাই। এখন প্রশ্ন হলো, আমি ল যদি পানিশমেন্ট না থাকে, তাহলে পানিশমেন্টের ভয়ে ল মানি। আর যদি পানিশমেন্ট না থাকে, একটা সমাজের রীতিকে আমি কেন মানবো? হার্ট বলতেছে ল মানাটা এটা কোনো শাস্তির ব্যাপার না, এটা হলো হ্যাবিটের ব্যাপার। তাহলে আমরা যদি মানুষের মধ্যে হ্যাবিচুয়াল ওবিডিয়েন্স, হ্যাবিচুয়াল কমপ্লায়েন্স ক্রিয়েট করতে পারি, তাহলে মানুষ ল এমনিই মানবে, শাস্তি থাকুক আর না থাকুক। কথা কি বোঝা গেল এবার? জি স্যার। আর যদি আমরা ওই হ্যাবিটে রূপান্তর না হয়, তাহলে আমরা কি করতে পারি? যেমন ড্যাফোডিল ইউনিভার্সিটি আর সিটি ইউনিভার্সিটির মারামারি এমন লেভেলে গেছে, মানে পারলে একটারে আরেকটা জেতা খায়া ফেলাইতো। ব্যাপারটা এরকম হয়ে গেছে না? তার কারণ কি? জি স্যার। এবং সিটি ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতেছে যে আমরা পুলিশের ডাকছি, পুলিশ আসে নাই। আরে ভাই, এটা তো পুলিশ আসার বিষয় না তো। আমি আর আপনি মারামারি করছি, তা আমি যাই আপনার বাড়া বাসা ভাঙিয়ে দিয়ে আসবো? এটা অদ্ভুত কথা না? ধরেন আপনার সাথে, আপনি ধরেন আপনি প্রজাপতি বাসে চড়েন, আর আমি রাজধানী বাসে যাত্রী। তো রাজধানী বাসের যাত্রীর সাথে প্রজাপতি বাসের যাত্রীর কথা কাটাকাটি হয়েছে। তো এখন আমরা কি এক বাসের যাত্রী যে আরেক বাস পুরাটা জ্বালাই দিয়ে চলে আসুন? না স্যার। আরে ভাই, যে যাত্রীর না সাথে স্যার। ঝগড়া হয়েছে ও তো 20 টাকা যাত্রী। হিসাবটা বুঝছেন তো?
মানে ওরে মারি, কিন্তু ও 20 টাকা স্যার। যাত্রী না প্রজাপতিতে। রাজধানীতে আমি 20 টাকা যাত্রী না। তা আমি আমার যাত্রীর সাথে গন্ডগোলের জন্য পুরো বাস কোম্পানির একটা বাস পড়াই দিয়ে চলে আসলাম। এটা কারণটা হচ্ছে আমরা বুঝতেছি না আমার আসলে কতটুকু করা উচিত। ওই যে আমরা রীতি মানি না। আমরা মনে করি ততক্ষণ পর্যন্ত আমি আইন ভায়োলেট করব যতক্ষণ পর্যন্ত সরকার আমারে ভীতি না দেখা, পুলিশ না আসে, তারপরে ওই যে কি আসে না, এই ট্যাং টুং লইয়া আসলে তখন আমরা ভয় পাই। এর আগ পর্যন্ত আমরা ভয় পাই না, তার মানে কি আমাদের মধ্যে রীতি মানার এর নীতি গড়ে ওঠে নাই। কথাই বোঝা গেল? তার মানে ল কোনোদিন সাকসেসফুল হবে না যদি আমার মধ্যে ল না, রীতি মানার প্র্যাকটিস, রীতি মানার নীতি গড়ে না ওঠে। না হলে আমার কাছে মনে হবে আমি যত মারতে পারি তত আমি সফল, আমি যত খাইতে পারি তত আমি সফল। ধর এই জন্য দেখেন না আমাদের ক্যান্টিনে আজীবন আমাদের স্টুডেন্টদের অভিযোগ, আরে ভাই ক্যান্টিন যদি এত খারাপ হয় খাইস না, সবগুলা মিলে খাওয়া বন্ধ করে দে, দেখবি ক্যান্টিনে এমনি ভালো হয়েছে। মানে আমরা যদি একবারে ধরেন প্রতিদিন 700-800 মানুষ স্ট্যান্ডে যায়, তা আমরা যদি সবাই মিলে বলি যে আমরা কোনোদিন ক্যান্টিনে খাবো না, প্রয়োজনে আলু ভর্তা বাসা থেকে নিয়ে আসো, তবু ক্যান্টিনে খাবার খাবো না, এই ক্যান্টিন আলা ভালো না হওয়ার কোনো রাস্তা আছে? নাই। না স্যার। এখন আমরা ক্যান্টিন আলারে না জোর স্যার। করে ভালো করতে চাই, খাইয়া খাইয়া ভালো করতে চাই। প্রয়োজনে বাসা থেকে তেলা পোকা নিয়ে ভাতের মধ্যে দিয়া 2 প্লেট খাই, এরপর আমি ক্যান্টিনেই খাবো। কথা কি বোঝা গেছে? আরে ভাই 1 মাস খায়েন না দেখি ক্যান্টিন ভালো না হয় কেমন, আমি দেই শাস্তি হিসাবে দেন না লিস্ট। তার মানে আমরা একটা আইনকে, একটা রীতিকে কিভাবে সেটেল করতে হবে, এটার জন্য আমরা সবসময় অ্যাকশনে যায় সমাধান করার চেষ্টা করি। অ্যাকশন সমাধান না। একটা কথা আছে, যত দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে আপনি কথা বলবেন তত দুর্গন্ধ ছড়াবে, আর ওটা নিয়ে কথা বন্ধ করে দিলে ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বলছে, আবার মাগরিবের আজান দিয়ে দিবে। তাহলে সহজ কথা হলো ল 2 ধরনের, একটা হলো প্রাইমারি রুলস আর একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি রুলস হলো সমাজের রীতি, আর এই রীতির হ্যাবিট যদি মানুষের গড়ে উঠে তাহলে মানুষ অবশ্যই ল এর প্রতি কমপ্লায়েন্ট হবে। এখানে প্রাইমারি রুলকে সেকেন্ডারি রুলে রূপান্তর করার 3টা পদ্ধতির কথা আমি বলছিলাম। একটা হলো চেঞ্জ, একটা হলো অ্যাডজুডিকেশন, আর একটা হলো রেকগনিশন। চেঞ্জ মানে পার্লামেন্ট করতে পারে, কন্ট্রাক্টের মাধ্যমে করতে পারি আমরা, তখন আর এটার রীতি বলার সুযোগ নাই, এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ল হয়ে যাবে। কন্ট্রাক্টের মাধ্যমে যদি আমি কারোর সাথে চুক্তি করি তখন কি আর রীতি বলার সুযোগ আছে? না স্যার। না। পার্লামেন্ট যদি আইন, লিখিত আইন করে দেয় তখন কি আর বলার সুযোগ আছে? কই স্যার তো আমারে চ্যাট করতে নিষেধ করে না, আর বেটা পার্লামেন্ট কর্তৃক আইন পাস হইছে। মানে এখন যদি এমন হয় যে ভিডিও ক্লাস করার সময় ভিডিও অন করতে হবে, ইউজিসি থেকে লিখিত আইন, এটা অদ্ভুত কথাবার্তা না এটা? এখন তার মানে কি, তার মানে আমরা যত নীতি কম মানবো তখন আমাদের লিখিত আইন বাইরে যাইবো, তখন আইন এত বেশি হয়ে যাবে যে আমাদের দেশে ভেজাল হয়। ভেজাল হওয়ার কারণ কি? আইন বেশি। তা আইন বেশি হওয়ার আগে আমাদের কি করতে হবে? আইন মানা শিখতে হবে, তাহলে আইন আর তৈরি হবে না। এই যে বাবা মার ভরণ পোষণ দেওয়ার জন্য আইন পাস হয়েছে কেন? বাবা আমার ভরণ পোষণ দেয় না, মানে এটা কত লজ্জাজনক কথা না, যা আমার বাবা আমার ভরণ পোষণ দেওয়ার জন্য আমরা ল করছি, তো লজ্জা। তার মানে হলো আমরা রীতি মানি নাই, এখন এই যে না আমাদের জন্য ল হয়েছে। এরপরে বলছে পার্লামেন্ট তো করতে পারে, আবার কোর্টও করতে পারে, কোর্টও যদি মনে করে কোনো একটা লকে বাধ্যতামূলক করে দিবে করতে পারে। লাস্ট হলো কোনো একটা ল তৈরি করার পর যারা পাবলিক অফিসিয়ালস থাকে, জাজ থাকে অথবা বিসিএস ক্যাডার থাকে, যারা পাবলিক অফিসিয়ালস আছে, ওরা যদি কোনো লকে রেকগনাইজ করে সেটাও ল এর রূপান্তর। তাহলে আমরা
এই ছেলে হার্টের দৃষ্টিকোণ থেকে কি পড়লাম, নর্মালি ল দুই ধরনের, একটা হলো প্রাইমারি রুলস আর একটা হলো সেকেন্ডারি রুলস। প্রাইমারি রুলস যদি মানেন তাহলে সেকেন্ডারি রুলস এর দরকার নাই। সেকেন্ডারি রুলস কখন দরকার হয়, যখন প্রাইমারি রুলস আমরা মানি না। আর প্রাইমারি রুলস না মানার কারণে সেকেন্ডারি রুলে রূপান্তর করতে হয় প্রাইমারি রুলসকে তিনটা পদ্ধতিতে। একটা হলো রুলস অফ চেঞ্জ, একটা হলো রুলস অফ অ্যাডজুডিকেশন, আর একটা হলো রুলস অফ রেকগনিশন। আর ল এর মধ্যে স্টেট ল তৈরি করলেও ল এর মধ্যে মিনিমাম কিছু ন্যাচারাল কন্টেন্ট থাকবে। সেই ন্যাচারাল কন্টেন্ট আমরা আগেই পড়ছি, মানুষ খুবই দুর্বল, মানুষ সেলফিশ হয়, মানুষ লিমিটেড রিসোর্স, আমরা একজন আরেকজন সম্পর্কে খুব বেশি জানি না, সুতরাং অন্যের উপর আমার খুব বেশি ডিপেন্ড করা যাবে না। আর একটা হলো মানুষ তার ইকুয়ালিটি মেনটেন করার জন্য শক্তিশালী মানুষকে কখনো কখনো অধিকার থেকে বঞ্চিত রাখতে হয়, কারণ আদারওয়াইজ ইকুয়ালিটি সম্ভব না। তার মানে ইকুয়ালিটি মানে কখনো কখনো কাউকে কিছু না দেওয়ার নাম ইকুয়ালিটি। এটা ন্যাচারাল। যেমন ধরেন যার হাত ভাঙ্গা, তারে যদি আপনি ভাত খাওয়াতে হয়, তাহলে এমন ভাবে খাবারটা দিতে হবে যাতে তার হাত যেটা আছে ওটা দিয়ে খেতে পারে। যেমন একবার এক স্টুডেন্ট আসছে, স্যার আমারে স্যার দিছে হলো ডান হাতি চেয়ার, কিন্তু স্যার আমার তো হাতি একটা, আমি তো বাম হাতে লিখি স্যার। তার মানে এর জন্য কোন হাতের চেয়ার লাগবে? বাম হাতের চেয়ার। আমাদের স্যার। এখন আপনি বলবেন, ওরে বাম হাতের চেয়ার স্পেশালি বানাইতে হয়েছে না, এত সুবিধা কেন দিবে ওরে? আরে ভাই, ও তো ডাইন হাত নাই। সুতরাং তোমার এখানে কি থাকতে হবে? সাইলেন্ট থাকতে হবে, এটা নিয়ে প্রতিবাদ করার সুযোগ নেই। কথা কি বোঝা গেল? আজকে এ পর্যন্তই থাকুক, জি স্যার। আমরা নেক্সট ক্লাসে পড়বো রুলস অফ রেকগনিশন কি, রুলস অফ রেকগনিশনের বেনিফিট কি। স্যার এই স্লাইডটার আগে আমরা আরো তিনটা স্লাইড পড়ছিলাম স্যার, ওগুলা দিলে একটু ভালো হতো। একটু মনে করাই দিয়ে না আমারে, আমি দিয়ে দিব। কোনটা কোনটা লিখে দেন, কোনটা কোনটা করছেন একটু টপিক গুলো লিখে দেন। স্যার এই স্লাইডটা দিলেও ভালো হয়। কালকে থেকে আপনাদের অনলাইন ক্লাস, সরি, ফিজিক্যাল ক্লাস। ঠিক আছে, এসএমএস পাইছেন? জি স্যার, একটু আগে পাইছি। স্যার। কালে ফিজিক্যাল ক্লাস। স্যার মেসেজ আসছে একটু আগে। আচ্ছা, আইডিও 1, 2, Yes, sir. ID1, sir. 3, 4, 5, 6, ইয়েস স্যার। 7, কত? স্যার কত? 6 স্যার। 7। 8, 9, 10,
11, 12, Present, sir. 13, 14, Present, sir. 15, Present, 16, sir. 15, sir. 17, 17, স্যার 9 স্যার। Yes, sir. Yes, sir. কারণ নেট চলে গেছে এটি। 17, Yes, sir. 18, 19, কারণ নেট চলে গেছে। Present, sir. 20, Present, sir. 21, Yes, এটি দেয় sir. নাই। 22, 23, sorry, 25, Yes, sir. 26, Present, sir. 27, Present, sir. 28, Present, sir. 29, Sir, 30, 05. 31, 32, Sir, 30. 33, Present, sir. 34, 35, 36, 37, Yes, sir. 38, Yes, sir. 39, 40. Yes, sir. Sir, 05. Sir, আমি স্যার এখানে স্যার এটি Sir, 30, ক্লাস sir. 09 স্যার। ছিল, মাত্র নেট চলে গেছে। স্যার 05. 09, স্যার 18, 05, কত? স্যার 18, 05. স্যার 18 স্যার ট্রেনে ছিল, তার নেট চলে গেছে। ঠিক Sir, আছে এবার 30. Sir, 30. দেখেন, না দেখা কোয়েন না, হ্যাঁ, না দেখেন, আমি তো শেয়ার করছি তাই না, দেখেন নিজে। ছিল। Sir, 22 present দেন নাই। আর কেউ স্যার 05 দেখতে পাচ্ছি। দেখবেন না কেন, দিছি তো আমি, দেখেন। জি আপনি স্যার। ক্লাসে আসেননি না অন্য রুমে থাইকা দেখ? 10 ছিল। টাইমুজ্জামান ছিল স্যার। আইডি বলেন। 10, জি স্যার। আর আছে জি কেউ? স্যার 10 10 10 ছিল স্যার। আর কেউ আছে? স্যার 39। 39 কি নাম? স্যার নাবিল স্যার। নাবিল ছিল আজকে? জি স্যার আমি তো ছিলাম স্যার। Sir, 10. দেখেন 10 দিছি কিনা। নাবিল ছিল আজকে? জি স্যার ছিলাম। জি স্যার ছিল। ওর আইডি স্যার কত? নেট, স্যার এদিকে খুব বৃষ্টি তো নেট খুব খুব বাফলিং করছিল স্যার। আপনারা কোন দেশে? স্যার মিরপুরে স্যার। মিরপুরে তো স্যার আমিও। হ্যাঁ মিষ্টি অনেক বৃষ্টি হচ্ছে। মিরপুর তো আমিও, আমার এখানে তো বৃষ্টি হচ্ছে। মানে স্যার এখানকার নেটের খুব বাজে সিচুয়েশন স্যার। আচ্ছা, আপনি আইডি বলেন কত? স্যার 39। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।